দুপাশ জুড়ে স্মৃতি, দুই চোখে আগামী দিন। আমার শহর যেন এক মস্ত টাইম মেশিন। স্মৃতির অতল জলে এক বিশাল সাবমেরিন। আমার শহর যেন দিন গোনার টাইম মেশিন। যেখানে দু চোখ থেমে যায়, যেখানে সময় ফিরে যায়, ফিরে যায়। ফেরা কঠিন জানি, ভুলে যাওয়া আরো কঠিন। থাকুক আমার শহর দিন গোনার টাইম মেশিন। দুপাশ জুড়ে স্মৃতি, দুই চোখে আগামী দিন। আমার শহর যেন এক মস্ত টাইম মেশিন। শহরে মোটামুটি শীতকাল কিন্তু চলে এসেছে, আর শীতকাল মানেই হচ্ছে নানান রকম কনসার্ট, মিউজিক আর গান। আর শুধুমাত্র শীতকাল বললে বোধহয় ভুল হবে, যখন মনটা একটু খারাপ থাকে বা মনটা খুব আনন্দে ভরে ওঠে, তখন সঙ্গী কোনো মানুষকে না পাই, গান যদি সঙ্গে থাকে আর কিছু মনে হয় না দরকার আছে। এমন একজনের বাড়িতে চলে এসেছি, অ্যাওয়ার্ড উইনিং মিউজিক কম্পোজার, ডিরেক্টর এবং কিবোর্ড আর্টিস্ট নবারুণ দা। ওয়েলকাম নবারুণ দা। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। কেমন আছো বলো? আছি, ভালোই আছি। এখন কনসার্টস হচ্ছে বেশ কিছু এবং বেশ কিছু কাজও চলছে। ব্যস্ততা কাজ মিলিয়ে ভালোই চলছে। আজকে মোটামুটি আমাদের এই প্ল্যানিংটা ছিল স্টুডিওতে করার, কিন্তু আমি নবারুণদাকে বললাম যদি তোমার বাড়িতেই অ্যারেঞ্জমেন্ট করতে পারো। পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখছো শুধুমাত্র বই, আর ঠিক আমার ডান দিকেই পুরো সেট আপ রয়েছে, সমস্তটা তো হবে, গান বাজনাও হবে। কিন্তু তার আগে একটু কনসার্ট নিয়ে যখন কথা হলো, কনসার্ট নিয়েই বলি। তারার মতো চলবো, অনুপম দার একটা ব্র্যান্ড কনসার্ট জাস্ট তুমি করলে কিছুদিন আগে। কনসার্টের আগে যেই প্রশ্নটা করবো সেটা হচ্ছে, তোমার জীবনে এরকম কোন মানুষটা রয়েছে, হয় না আমাদের মন খারাপের সময় বা অন্ধকার সময় সেই মানুষটা একদম আলোর মতো জলজল করে আমাদের জীবনে। তোমার জীবনে সেই মানুষটা কে এবং কেন? এটা বলা অ্যাকচুয়ালি খুব মুশকিল, কারণ জীবনের বিভিন্ন স্তরে যে জিনিসটা কনসিস্টেন্টলি থেকে গেছে আমার জন্য মন খারাপের সময়, যেটা আলোর মতো জলজল করেছে, সেটা কিন্তু বই। অ্যাকচুয়ালি বইয়ের কিছু ক্যারেক্টার্স আমি বলবো। তার মধ্যে সেটা ফেলুদা হতে পারে, টিনটিন হতে পারে, অ্যাস্টেরিক্স হতে পারে, এরকম বেশ কিছু। আমি বলবো যে কনসিস্টেন্টলি আমার মানে যে জিনিসগুলো আমাকে মন খারাপ থেকে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য হেল্প করেছে, মোস্টলি দে আর ফিকশনাল। আমি এটা তো মনে হয় দেখেও বোঝাই যাচ্ছে, আর কিছু বলার মানে এমন অনেক বন্ধু রয়েছেন, মানে বলছি তো জীবনের বিভিন্ন স্তরে তো বিভিন্ন রকম, স্কুলে একরকম, কলেজে একরকম, আবার এখনকার জীবনে একরকম। তো বন্ধু বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এসছেন, তারা থেকেও গেছেন। এমন নয় যে পরবর্তীকালে তারা আর বন্ধু নেই, হয়তো যোগাযোগ কমে গেছে, কিন্তু এক এক সময় জীবনের এক একজন মানুষ থাকে, সেরকম বন্ধু হয়। কিন্তু কনসিস্টেন্টলি যারা থেকে গেছে তারা কিন্তু ফিকশনাল। একদমই তাই। আর তাহলে ডিরেক্ট এবার কনসার্টটাই ঢুকি, তারার মতো জ্বলবো। একটা মোটামুটি বলা যায় ড্রিম কনসার্ট, যেটার জন্য অপেক্ষা, সমস্ত কিছু প্রিপারেশন, শুরু থেকে ফাইনাল স্টেজ অবধি জার্নিটাকে কিভাবে ডিসক্রাইব করবে তুমি? দেখো, অনুপম রয় ব্যান্ডে আমরা একসঙ্গে কাজ করছি, 14 বছর হতে চললো একসঙ্গে। একদম প্রথম দিন থেকে আমরা একসঙ্গে রয়েছি, বহু কনসার্টস করেছি একসঙ্গে, বহু শোজ, ট্যুরস একসঙ্গে, প্রচুর রেকর্ডিং, প্রচুর গান তৈরি করেছি আমরা একসঙ্গে। রিহার্সালস তো বটেই, সবসময় লেগেই থাকে। কিন্তু তবুও যেটা একটা ব্যাপার থাকে যে বহু গান তৈরি হয়েছে, যে গানগুলো হয়তো আমাদের খুব ভালো লাগে, মানুষেরও ভালো লাগে, কিন্তু অতটা জনপ্রিয় নয়। সেই গানগুলো করার জন্য একটা জায়গা প্রয়োজন। তো এই কনসার্টসগুলো, এই ধরনের কনসার্ট করার ভাবনা অ্যাকচুয়ালি সেই জায়গা থেকেই, যে গানগুলো আমরা নিয়মিত হয়তো করতে পারি না, সেই গানগুলো করতে পারার একটা জায়গা তৈরি করা। এবং শুধু তাই নয়, একদম নিজেদের মতো করে যেভাবে আমরা গানগুলোকে প্রেজেন্ট করতে চাই, যেভাবে প্রডিউস, মানে যেরকম প্রোডাকশন আমরা, মানে ওই যেটা তুমি বললে ড্রিম একটা, মানে যেরকম প্রোডাকশন আমরা স্বপ্নে দেখে থাকি, চেষ্টা করা যে সেই জিনিসটাকে যতটা সম্ভব বাস্তবায়িত করা। কিন্তু মাথায় একটা জিনিস ভাবা আর সেটাকে রিয়েলিটিতে প্রেজেন্ট করার মধ্যে অনেকটা তফাৎ এবং অনেকটা জার্নি থাকে, বহু মানুষের ইনভলভমেন্ট থাকে।
তো সেই দিক থেকে সত্যি একটা খুব গ্র্যান্ড কনসার্ট ছিল তারার মতো জ্বলবো। এবং এই কনসার্টে ইউজুয়ালি যখন অনুপম রয় ব্যান্ডের শো হয় আমরা 5 জন স্টেজে থাকি, কিন্তু এই কনসার্টে আমরা 5 জন ছাড়াও আমাদের বহু প্রিয় মিউজিশিয়ানস শহর থেকে তারা আমাদের জয়েন করেন এবং একটা খুবই রিচ মিউজিক্যাল ইভিনিং আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছি। মানে গ্র্যান্ড কনসার্ট যদি বলি তাহলে সেটা অলরেডি মানে ওই যেটা আমরা বলি শীতকালে শোয়ের মরশুম শুরু, শোয়ের মরশুমে একটা ধামাকা অলরেডি চলে এসেছে। তো সেই কনসার্টের মধ্যে তোমার যদি বলি টপ 3, একটা তো বলা যাবেই না, মানে টপ 3 যদি পিক করতে বলি সেই 3টে গান কী কী থাকবে? তার মধ্যে একটা তো ডেফিনেটলি পিকু থিম, যেটা একটা ইনস্ট্রুমেন্টাল পিস, যেটা ভীষণ পপুলার একটি পিস, কিন্তু সেটা আমরা কখনো লাইভে করতে পারি না। কিন্তু এই শোটিতে প্রত্যুষ ব্যানার্জি আমাদের সঙ্গে ছিলেন এবং উনি থিমটি বাজান। এবং কনসার্টে এই গোটা কনসার্টে এটি একমাত্র গান ছিল যেটিতে আমি বাজাইনি, আমার ব্রেক ছিল, তাই জন্য আমি খুব শান্ত মনে এটা শুনতে পেরেছি। দ্বিতীয়ত বলবো আমার শহর বলে অনুপমদার একটি গান আছে, ভেঙে চুরে গেছে আমার শহর। ওই গানটা আমার পার্সোনালি খুব প্রিয় গান এবং আমার মনে হয় এই সময়ে দাঁড়িয়ে খুব রেলেভেন্ট গানটি। ওই গানটা আমরা খুব একটা করতে পারি না কনসার্টসে, তো ওইটা পারফর্ম করতে পেরে খুব ভালো লেগেছে। এছাড়াও আমি বলবো সৌপ্তিক ভায়োলিন বাজিয়েছিল এই কনসার্টে আমাদের সঙ্গে। বোবা টানেল গানটি অনেক দিন পরে আমরা লাইভ ভায়োলিন সহ করি, অরিজিনাল গানটিতে রোহান বাজিয়েছিল ভায়োলিন, এই শোতে সৌপ্তিক বাজে। তো বোবা টানেল গানটিও খুব ভালো সেদিন নামে, কিন্তু বোবা টানেল আমরা ইউজুয়ালি করে থাকি প্রত্যেক কনসার্টেই। তো যদি আনকমন গানের মধ্যে আরেকটি চুজ করতে হয় তাহলে হয়তো আমি বলবো উড়ে যাক গানটাও খুব সুন্দর হয়েছে সেদিন। এবার এই গানের থেকেই একটা কথা জাস্ট মনে পড়লো, এই উড়ে যাক এরকম একটা সময় আমাদের কখনো মনে হয় না যে এই সময়টা একটা ব্যাড ফেজ, যেটা আমাদের জীবন থেকে চলে যাক? এরকম লাস্ট কোন সময়টা এসছে তোমার লাইফে মনে হয়েছে এই সময়টা এবার পেরুক, ভালো সময় আসুক? দেখো একটা কথা, মানে ল অফ অ্যাভারেজেসে চলে অ্যাকচুয়ালি লাইফ মনে হয়, মানে কখনো জোয়ারে আর কখনো ভাটায়, ওরকম চলতে থাকে। কখনো মানে এরকম কখনোই আমার মনে হয় না যে কারোরই জীবনে হয় যে সব সময়ই ভালো ফেজ চলছে। ভালো ফেজ চলার পরে একটা ডাউনওয়ার্ড স্পাইরাল আসে, তারপরে আবার ওই যেটা তুমি শুরুতেই বললে অন্ধকার থেকে আলোর দিকে আমাদের যাত্রা শুরু হয়। মানে এরকম ফেজ তো আসে, মানে লাইফে আসে, এরকম আলাদা করে বলাটা খুব ডিফিকাল্ট। কিন্তু একটা কথা বলতে চাই যে হ্যাঁ, মানে এরকম সময় কাটিয়ে ওঠার জন্য কিন্তু একটা মানসিক জোরের প্রয়োজন হয় এবং সেই মানসিক জোরটাকে আনার জন্য মানে মানসিকভাবে ভালো থাকা খুব প্রয়োজন। তাই জন্য আমরা যেমন শরীরের যত্ন নেওয়ার কথা ভাবি, আমাদের মনেরও যত্ন নেওয়া আমাদের খুব প্রয়োজন মনে হয়। সেই মনের যত্ন নিলে অ্যাকচুয়ালি এই খারাপ সময়গুলোও আমরা কাটিয়ে উঠতে পারবো। কারণ সত্যি বলতে কি, বাইরের পৃথিবীতে যা যা চলছে আমাদের কন্ট্রোলে তো সব কিছু নেই এবং খুব ডিসঅ্যাপয়েন্টিং জিনিসপত্র ইদানিং তো বটেই। মানে আমরা মানে গোটা শহরটাই মানে একটা খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা সকলে যাচ্ছি, কিন্তু তার মধ্যেও আমাদের আশা তো রাখতেই হবে। মানে আলোর আশা যদি না থাকে তাহলে আমরা আর কিসের দিকে এগোবো? তাই জন্য মনটাকে তাজা রাখা প্রয়োজন। ঠিক এই কথাটা ধরেই বলি নবারুণদা, মানে জাস্ট কিছু মাস আগেই যেই ঘটনাটা ঘটলো আমাদের সামনে, প্রচুর ব্যস্ততা থাকে, তোমার সঙ্গে পরপর 2টো কনসার্ট করেছো, তার আগে তো প্রিপারেশন মারাত্মক থাকে সমস্ত কিছু, তার মাঝেও মনে হয় প্রতিটা মিছিলে আমরা তোমাকে দেখেছি। শুধুমাত্র এই নয়, সেই ক্রাউড, সেই হ্যান্ডেল, কোথাও তুমি ছিলে না বোধহয়, সেটা খুব সংখ্যায় কম হয়েছে। সেই পুরো বিষয়টাকে মানে কীভাবে ম্যানেজ করেছো সবটা? দেখো, এই যে ঘটনাটির জন্য আমরা সকলে পথে নেমেছি এই সময়, অ্যাকচুয়ালি এই ঘটনাটা না মানে সাধারণ মানুষ খুব পার্সোনালি নিয়ে ফেলেছি আমরা। কারণ সত্যি কথা বলতে কি, মানে অভয়ার কথা যদি বলতে হয়, এই মেয়েটি কিন্তু মানে একটি ভালো মানুষ বলতে আমরা যা যা বুঝি, মানে আমাদের ইন্ডিয়ান বা বাঙালি জীবনের যা যা অ্যাসপিরেশনস, তার একটি সিম্বল কিন্তু ও। মানে একটি পরিশ্রমী বাবা মা, কষ্ট করে মেয়ে পড়াশোনা করেছে, সে ডাক্তার হয়েছে এবং সে কাজ করছে, সে উজ্জ্বল করছে তার পরিবারের মুখ, এবং এমন কোনো কিছুই নেই যার থেকে তাকে কিন্তু ভিকটিম শেম করা যেতে পারে বা কোনো দিক থেকে কিছু আঙ্গুল তোলা যেতে পারে। তো আমরা ছোটোবেলা থেকে আমরা জানি যে ভালো মানুষের সঙ্গে ভালো হয়। তো এই ঘটনাটা সেই বিশ্বাসটাকে ধাক্কা দিয়ে দিয়েছে। মানে এটা কি হচ্ছে, এরকম ঘটনা আগেও হয়েছে এবং মানে খুব খারাপ লাগে বলতে যে প্রতিনিয়ত হয়ে চলেছে, কিন্তু এই ঘটনাটি সকলকে, মানে এরকম কিছু কিছু ঘটনা এসে থাকে হয়তো প্রত্যেকবার, মানে যুগে যুগে হয়ে থাকে, যেটা একসঙ্গে সবাইকে ধাক্কা দেয়। তো এই ঘটনাটা সেভাবেই সবাইকে ধাক্কা দিয়েছে। এবং এই যারা তুমি যেটা বলছো না, এই মিছিল, প্রত্যেকটি মিছিলে এত মানুষের ভিড়, যারা এই মিছিলে আছে
প্রত্যেকের কিন্তু একটা করে গল্প আছে, প্রত্যেকে ব্যাপারটা পার্সোনালি কোথাও একটা তাদেরকে ট্রিগার করে দিয়েছে এই ব্যাপারটা। এই যে অপারেশন এত যুগ ধরে এই গুন্ডাগিরি, এই হুমকিবাজির একটা সিন, এই থ্রেট কালচার তো সব জায়গাতেই রয়েছে। তো এটা কোথাও না কোথাও এটা ট্রিগার করে দিয়েছে এই ব্যাপারটা। তো তাই জন্য মানে আমি আলাদা করে মনে করিনি যে মানে আলাদা করে কোনো এফার্ট দিয়ে যে আমি এটা করেছি, এটা খুব স্বতঃস্ফূর্তভাবে, খুব ন্যাচারালি যেরকম প্রতিটি সাধারণ মানুষ রিয়্যাক্ট করেছেন আমিও সেইভাবেই রিয়্যাক্ট করেছি ঘটনাটির সাথে। তো এবার দেখা যাক কি হয় সেটাই। মানে এইরকম একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে মনে হয় পরিবেশটা খুব ভারী হয়ে গেল। তো নবরেন্দু, এরকম তো এই ঘটনাটার প্রেক্ষিতে যদি বলি প্রচুর গান সামনে এসেছে, আর এখন এই ভাইরালের যুগে, ট্রেন্ডিংয়ের যুগে প্রতিনিয়ত মোটামুটি গান বেরোচ্ছে, যেগুলো হয়তো অনেক ভালো গান, যেগুলো আর সামনে আসছে না, যেগুলো হওয়ার দরকার নেই সেগুলো ট্রেন্ডিংয়ে আসছে। সেই বিষয়টা তোমার কেরিয়ারে এখন তুমি কিভাবে দেখছো বিষয়টাকে? দেখো, ভাইরাল হওয়া আর ট্রেন্ডিং হওয়া এটা কমপ্লিটলি আলাদা একটা দিক, মানে এটার জন্য আলাদা ভাবনা চিন্তা এবং আলাদা মানে অ্যাকচুয়ালি। আর সত্যি বলতে কি, ভাইরাল কি হবে, কখন হবে সেটা কিন্তু কেউ জানে না। এটা পুরোটাই একটা চান্স ফ্যাক্টরের উপর কাজ করছে, এবং যেটা ভাইরাল আজকে, কালকেই যদি আমি সেরকম কিছু একটা বানাই সেটা একদমই ভাইরাল নাও হতে পারে, কেউ নাই দেখতে পারে। তো তাই জন্য এবার আমরা যারা মানে প্রফেশনালি মিউজিক করি, আমরা যারা কমার্শিয়াল কাজও করি, পাশাপাশি নিজেদের ভালো লাগার জন্য ইন্ডিপেন্ডেন্ট মিউজিকও করি, আমি পার্সোনালি এইভাবে ভাবি না মানে কোনটা ভাইরাল। আমি কাজটা নিয়ে ভাবি, মানে জেনারেলি মানে যদি এটা ক্রিকেটের নিরিখে বলতে হয়, আমি 10 রান করে ভাবি, মানে যে কাজটা এখন আছে সেই কাজটাকে আগে ভালো করে করি। এবার তারপরে এবার একটা কাজ চলাকালীন আমরা বুঝতে পারি, আমরা ভাইব্রেশনস পাই যে মানে এটা হয়তো ইন্টারেস্টিং হতে পারে, এটা হয়তো মানুষের ভালো লাগতে পারে। আবার অনেক সময় হয় যে মানে এটা হয়তো ঠিক আছে, হয়তো অতটাও জমবে না। এরকমও হয় যেটা অতটা জমবে না ভাবছি সেটাই হয়তো ভীষণ পপুলার হয়ে গেল। আবার এরকম হতে পারে যেটা হয়তো প্রচণ্ড ভাবলাম সেটা হয়তো ক্রিটিক্যালি অ্যাক্লেমড হলো, কিন্তু অতটা পপুলার হয়তো হলো না। তো কোন জিনিসটা পপুলার হবে, কোন জিনিসটা ভাইরাল হবে, এটা বলা খুব মুশকিল। তো সেটা ভেবে যদি কাজ করতে হয় তাহলে আমার মনে হয় কাজের মধ্যে না লিমিটেশনস চলে আসবে। তো আমরা তো অ্যাকচুয়ালি মিউজিক করছি, মিউজিক একটা লিমিটলেস জিনিস, যার মধ্যে যত তুমি মিউজিক শিখবে বা যে কোনো ফর্ম অফ আর্ট যত ঢুকবে দেখবে তত বেশি আরও না জানা রয়েছে। মানে আমরা মানে যেটা জানি সেটা যদি একটা টিলার মতো হয়, আমাদের না জানাগুলো মাউন্ট এভারেস্টের মতো হবে, তাহলে এটা হবেই। আবার মাউন্ট এভারেস্টও যদি হয় তাহলে আমরা দেখবো আমাদের না জানাগুলো হয়তো ব্রহ্মাণ্ডের মতো হয়ে গেছে। তো এবার তাই জন্য যত জানবো তার মধ্যে আবার না জানাও থাকবে। তো এতটা ওয়াইড রেঞ্জ একটা জিনিসের মধ্যে যখন আমরা ইন্সপিরেশনস খুঁজছি, তখন যদি আমরা শুধুমাত্র কোন জিনিসটা ভাইরাল হবে, কোন জিনিসটা এরকম চুটকির মতো পপুলার হয়ে যাবে সেটা নিয়ে ভাবলে কিন্তু কাজের লিমিটেশনস চলে আসবে। আর ভাইরাল যেটা হচ্ছে সেটার শেলফ লাইফ কতটা এটাও একটু ভাবতে হবে। মানে এই যে ধরো শেলফে এতগুলো বই রয়েছে, এই বইগুলো মানে এর মধ্যে অনেক প্রাচীন বইও রয়েছে, অনেক পুরনো বইও রয়েছে যেগুলো হয়তো অনেক পুরনো, তখনকার দিনেও মানুষ পড়তো, এখনও পড়ে। সেরকমই প্রচুর গান আছে যেগুলো ধরো আমার বাবা মারাও ছোটোবেলায় শুনেছে, আমরাও এখন শুনি। সেই গানগুলো কালজয়ী বলি আমরা, কারণ এগুলো কালকে জয় করেছে। এবার ভাইরাল কথাটার মধ্যেই এমন একটা ব্যাপার আছে যেটা একটা টেম্পোরারি একটা আনন্দ দিচ্ছে পুরো জিনিসটা, মানে একটা ক্ষণিকের জন্য হচ্ছে। এবার তার মধ্যে কোন কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি থেকে যাবে সেটা কিন্তু সময় বলবে বেসিক্যালি। তো তাই জন্য ভাইরালিটির কথা ভেবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু কাজের লিমিটেশনস চলে আসবে। তাই কাজটা আমরা কাজের মতোই করি, তারপরে এবার ভাইরাল কোনটা হবে কি হবে না সেটা বলা মুশকিল। হ্যাঁ, তবে হ্যাঁ সত্যি বলতে কি আমরা যারা কমার্শিয়ালি মিউজিক করি এটা আমাদেরকে বলা হয় কিন্তু অনেক সময় যে এই রকম একটা গান বানাও। মানে সাউথে হয়তো কোনো গান ভীষণ পপুলার হয়েছে, তো এই ধরনের একটা সাউন্ড আমরা বাংলায় করতে চাই যাতে এটাও পপুলার হয়। তো এবার কিছু কিছু সময় সেটা ওয়ার্ক করে, আবার কিছু কিছু সময় সেটা করে না। সো এটা পুরোটাই একটা লার্নিং প্রসেস আমি বলবো। নবরেন্দু, এই যে গান তৈরি হওয়ার এরকম একটা জায়গায় বসেছি যেখান থেকেই সমস্ত হিট গান কিন্তু এখান থেকেই হয়েছে, ঠিক আছে? তো যখন একদম বেসিক জায়গায় থাকে, ফার্স্ট শোনানো হয় কাকে, কার থেকে শোনা হয় যে গানটা কীরকম হলো না হলো, সেই ফিডব্যাকটা কার থেকে নেওয়া হয়? দেখো, ইউজুয়ালি যখন মানে কোনো ছবির ক্ষেত্রে যদি হয় সেটা একরকম, আর নিজেদের মধ্যে হলে আরেক রকম। ছবির ক্ষেত্রে যদি হয় ইউজুয়ালি একটা গান মানে আমার ক্ষেত্রে যেটা হয়, আমি ইউজুয়ালি কম্পোজ করি, লিখিও মাঝে মাঝে, কিন্তু মোস্টলি আমার ফিল্মের গান মানে আমি লিরিসিস্ট হিসেবে অন্য কাউকে নিই ইউজুয়ালি। সেটা প্রাঞ্জল আছে আমার বহুদিনের বন্ধু, এছাড়া আকাশ রয়েছে, আকাশের কথাতেও আমি বেশ কিছু গান তৈরি করেছি। তো ইউজুয়ালি যেটা হয়, ডিরেক্টর বা প্রডিউসারের থেকে গল্পটা শোনার পরে এবং
পুরো ব্রিফ যেটাকে আমরা বলি, ব্রিফটা পাওয়ার পরে যে মানে সিনটা কী হবে, সিচুয়েশনটা কী, ক্যারেক্টারগুলো কেমন, হয়তো স্ক্রিপ্ট রিডিং হয় বা মানে মোটামুটি আমাদের ডিরেক্টর তো একটা পৃথিবীর মধ্যে মানে একটা ওয়ার্ল্ড বিল্ডিং করছেন উনি, তো সেই ওয়ার্ল্ডে আমরাও ঢুকি তখন। তো আমরা ঢোকার পরে এবার মিউজিক যেটা করে দেখো বেসিক্যালি সাইকোলজিক্যাল একটা রিয়েলিটি তৈরি করছে ছবিটার, মানে ফিজিক্যাল রিয়েলিটির বিয়ন্ডে গিয়ে একটা সাইকোলজিক্যাল এফেক্ট তৈরি করি আমরা। তো সেখান থেকে গান যখন তৈরি হয় এই সিচুয়েশন অনুযায়ী প্রথমে একটা গান যখন লিখে সুর করি, খুব বেসিকভাবে গানটা শুধুমাত্র গিটার বা পিয়ানোতে আমরা শোনাই, ডিরেক্টরকে শোনাই বা প্রডিউসারকে শোনাই। তখন সেখান থেকে একটা আলোচনার জায়গা তৈরি হয় যে হয়তো প্রথমেই খুব ভালো লেগে গেল সেটা হয়, আবার অনেক সময় হয় যে না আরেকটা গান শোনা, এটা ঠিক জমছে না। তো তখন এটার একটা প্রসেস চলতে থাকে। তারপরে ফাইনালি যখন কথা এবং সুর অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে আমরা মিউজিক অ্যারেঞ্জমেন্টের কাজ শুরু করি, যেটা একটা খুবই ইম্পর্ট্যান্ট প্রসেস, যেখানে পুরো ইনস্ট্রুমেন্টেশনটা মানে একটা কথার সুরে একটা গাওয়া তো এটা একটা আইসোলেটেড জিনিস, বাট কীভাবে সেই গানটা প্রেজেন্ট করা হবে, মানে কোন ফ্লেভারে মানুষের কাছে যাবে, গানটি কি ইন্ডিয়ান ইনস্ট্রুমেন্টস বাজবে না ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টস বাজবে, নাকি গানটা খুব মিনিমাল ইনস্ট্রুমেন্টস বাজবে নাকি প্রচুর গ্র্যান্ড হবে, তো এই সব ডিসিশনসগুলো মিউজিক অ্যারেঞ্জ করার সময় আসে। তারপরে আমরা রেকর্ডিং করি গানটার, যদি লাইভ ইনস্ট্রুমেন্টস কিছু রেকর্ড করার থাকে সেগুলো ডেফিনেটলি রেকর্ড করি, স্টুডিওতে যাই, তারপরে ফাইনালি মিক্সিং মাস্টারিং। তো এটা একটা গান কনসিভ করা মাথার মধ্যে এবং তারপরে ফাইনালি সেটা রিলিজ হচ্ছে, তার মধ্যে একটা লম্বা জার্নি, লম্বা প্রসেস, বহু মানুষের ইনভলভমেন্ট, তো এভাবে চলতে থাকে। এবার নিজেদের জন্য যখন গান বানাই, ইন্ডিপেন্ডেন্ট কাজ, তখন সেখানে এই অ্যাপ্রুভালের ব্যাপারটা থাকে না। ছবির ক্ষেত্রে যেটা আমাদের করতে হয়, কারণ ডিরেক্টর হ্যাজ টু অ্যাপ্রুভ, প্রডিউসার হ্যাজ টু অ্যাপ্রুভ, কারণ যেটা বললাম যে এরা তো একটা পৃথিবী জগৎ তৈরি করেছেন, একটা গল্পের যে গল্পটার মধ্যে আমরা প্রবেশ করেছি, তো ওদের গল্পে আমাদের গান, আমাদের মিউজিক কতটা ফিট করছে সেটা ওনাদের অ্যাপ্রুভালটা থাকতে হবে। তো এই অ্যাপ্রুভালের প্রসেসটা তাই ফিল্ম বা অ্যাড বা থিয়েটারের ক্ষেত্রে, কমার্শিয়াল কাজের ক্ষেত্রে থাকে, কিন্তু যখন আমরা কমার্শিয়াল কাজ করছি না, নিজেদের জন্য করছি, তখন প্রসেসটা পুরোটাই আমাদের ব্যান্ড মেম্বার বা আমরা যারা মানে মিউজিশিয়ানস যারা ইনভলভ তাদের মধ্যে হয়ে যায়, তো তখন প্রসেসটা একটু অন্য ধরনের হয়। তো দুটোই আমি পার্সোনালি দুটো প্রসেসই খুব এনজয় করে থাকি। আর এখন তো নবানন্দে প্রচুর নতুন নতুন মানুষজন উঠে আসছেন মিউজিকের কাজ করার জন্য, সেটা রিয়ালিটি শো থেকে হোক বা নিজের মতো ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করে হোক, নতুনদের সাথে কাজ করে তোমার এক্সপিরিয়েন্স কেমন? না, আমি সবসময়ই নতুনদের সঙ্গে কাজ করতে পছন্দ করে থাকি, কারণ একটা ফ্রেশনেস থাকে, ফ্রেশনেস অফ আইডিয়াস থাকে, এবং সত্যি বলতে কি মানে যত বেশি অন্য ধরনের ভাবনার মানুষের সঙ্গে আমরা কোলাবোরেট করতে পারবো না, তত নতুনত্ব কিছু সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, ঝগড়া হতে পারে, মতের অমিল হতে পারে, কিন্তু নতুন কিছু একটা এক্সপেরিমেন্টাল কিছু সৃষ্টি হওয়ার থাকে। মানে এর মধ্যে একটা মানে আমার নিজের লাস্ট কয়েক বছরের ক্যারিয়ারে একটি অন্যতম কাজ হচ্ছে ট্যাংরা ব্লুজ, যেটাতে আমি ধরো সঞ্জয় মণ্ডল গ্রুপের সঙ্গে কাজ করেছিলাম, যারা একদমই অন্য ধরনের মিউজিক করে। তারা সমস্ত আবর্জনার জিনিসপত্র কুড়িয়ে এনে সেগুলো দিয়ে ইনস্ট্রুমেন্ট বানিয়ে গান তৈরি করে, এবং তাদেরকে আমি যখন রেকর্ড করছি, ওদের যে খুব বেশি রেকর্ডিং এক্সপিরিয়েন্স আছে তা নয়, ওরা তো একদম অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স। এবার ওদেরকে যখন আমি গাইড করছি বা ওদেরকে অবজার্ভ করে যখন আমি একটি গান তৈরি করছি, সেটাও একদম নতুন ধরনের কিছু একটা তৈরি হচ্ছে। তো নতুনদের সঙ্গে কাজ করলে সবসময়ই একটা ফ্রেশ আদান প্রদানের একটা সম্ভাবনা থাকে, যেটা বিভিন্ন কারণ প্রত্যেকেরই এক্সপিরিয়েন্সেস আলাদা এবং বিভিন্ন জায়গা থেকে আসছে। তো এবং আরেকটি খুব ভালো ব্যাপার হচ্ছে যে এখন ইন্টারনেটের সুবাদে কিন্তু আমরা প্রচুর নতুন ট্যালেন্টসদেরকে আমরা পাচ্ছি। এমনও হতে পারে হয়তো তাদের খুব বেশি ফলোয়ার্স নেই, হয়তো তাদের খুব বেশি নেই, কিন্তু তারা হয়তো এমন কিছু একটা করছে, আমার শুধু সেইটার জন্যই তার সঙ্গে কাজ করতে ইচ্ছে করছে। আমি এটা যদিও আমার নিজের গল্প না, আমার এক বন্ধুর একটা ছোট্ট গল্প শেয়ার করতে চাই। ও শরৎ বাজায় এবং খুবই নাম করা একজন শরৎ প্লেয়ার, আমাদের কলকাতার প্রতীক। তো ও এই মুহূর্তে বোম্বেতে রয়েছে এবং ও ইনস্টাগ্রামে কিছু বাজনা আপলোড করেছিল, যেটি দেখে কিন্তু A.R. রহমান ওকে ডাকেন বাজানোর জন্য ওর সঙ্গে, ওর একটি সাউন্ড ট্র্যাকে। তো প্রতীকের ওই বাজনাটাই প্রয়োজন ছিল রহমানের, মানে এক্স্যাক্টলি যে টেকনিকে ওর দরকার। সো ইন্টারনেট এসে যাওয়ায় কিন্তু দরজাটা খুলে গেছে। সো মানে তুমি জানো না তোমার ভিডিও কে দেখে যাচ্ছে অ্যাকচুয়ালি। সো এটা একটা খুবই ভালো ব্যাপার আমি বলবো, কারণ অনেক নতুন আইডিয়াস, অনেক নতুন জিনিস আমরা পাচ্ছি। আবার এটাও ঠিক যে দের ইজ টু মাচ অফ এভরিথিং, এটাও একটা ঘটনা। মানে একটা জিনিস মানুষের ধৈর্য কিন্তু কমে যাচ্ছে, এটা একটা ঘটনা। একটা ভিডিও দেখতে দেখতে আমরা ওটা শেষ না হতে হতেই আমরা পরের ভিডিওতে চলে যাই। মানে আর এই রিল দেখার পুরো এই অভ্যেসটাই তো হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাটেনশন স্প্যান কমানোর একটা অভ্যেস বেসিক্যালি, মানে একদম তাই হচ্ছে। আমরা
আঙ্গুল ব্যথা হয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা কেটে গেল, কিন্তু আমি এখনও কিছু রেজিস্টার করলো না, কিন্তু আমি দেখলাম অনেক কিছু। তো এই ব্যাপারটাও কিন্তু এখন আছে যে দেখছি অনেক কিছু, কিন্তু কোন কোন জিনিস রেজিস্টার করছে। সো হ্যাঁ, এখন বহু নতুন মানুষ আসছেন কাজে, এবং আই উড অলওয়েজ সে দ্যাটস আ ভেরি গুড থিং, কারণ যত নতুন মানুষ আসবে তত নতুন আইডিয়াস আসবে এবং নতুন ভয়েসেস আমরা পাবো, একটা ফ্রেশনেস থাকবে তার মধ্যে। নবরণদা, নানান রকম এই কাজের ক্ষেত্রেই যেটা তুমি বললে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স বা সোশ্যাল মিডিয়ায় রিলসের জন্য, কোথাও কি তোমার মনে হচ্ছে না যে মানুষজন প্র্যাকটিসটাকে কমিয়ে ফলোয়ার্সের পিছনে বেশি ছুটছে, সেখানে রিহার্সাল কম হচ্ছে বা নিজের রেওয়াজটা কম হচ্ছে, সেটাও তো কোথাও গিয়ে এফেক্ট ফেলছে? হ্যাঁ দেখো, এখন যেটা হচ্ছে এটা একটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের যুগ এসছে, যেটাতে খুব ইনস্ট্যান্টলি একটা পপুলারিটিটাও মানুষ খুব ইনস্ট্যান্টলি চাইছে, এবং খুব ইনস্ট্যান্টলি একটা জিনিস পপুলার হবে, আমি ভাইরাল হব এবং আমার ইমিডিয়েটলি 15,000 ফলোয়ার এক ধাপে বেড়ে গেল, এবং আমি বিভিন্ন কোলাবোরেশনস করা শুরু করলাম, এবং এটা কিন্তু এটা দেখছে সবাই, মানে এটা হচ্ছে না তা না, এটা হচ্ছে। কিন্তু একটা জিনিস একটু বুঝতে হবে এখানে, যে এইটাকে যদি মেইন মনে করা নেওয়া হয়, মানে এই ভাইরালিটি, যেটা আগেও বললাম যে ভাইরালিটি বা ফেম বা তোমার পপুলারিটি বা নাম্বার অফ ফলোয়ার্স, এটাকে একদম প্রায়োরিটি করে নিলে কিন্তু একটু প্রবলেম আমি বলবো। তার কারণ হচ্ছে যে আমি অ্যাটলিস্ট যে প্রসেসে এতদিন ধরে দেখে এসেছি বা বিশ্বাস করে থাকি, সেটা তো হচ্ছে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু অ্যাকচুয়ালি বাই প্রোডাক্ট। ইটস আ বাই প্রোডাক্ট অফ ইয়োর হার্ডওয়ার্ক বেসিক্যালি। ইটস নট দ্য প্রোডাক্ট, ইটস দ্য বাই প্রোডাক্ট। প্রোডাক্টটা তোমার হার্ডওয়ার্কের প্রোডাক্ট হচ্ছে, যেটা তুমি তৈরি করছো, যেটা তুমি ক্রিয়েট করছো, যেটা তুমি এতদিন মিউজিক শিখে বা শুনে বা তোমার মিউজিক্যাল ভোক্যাবুলারি বাড়িয়ে বা তোমার পড়াশোনার মধ্যে দিয়ে যেটাকে তুমি এতদিন ধরে করে আর কি একটা কিছু বানাচ্ছো, সেটা হতে পারে খুব সিম্পল কিছু, কিন্তু তার মধ্যেও তোমার এতদিনের পরিশ্রমের একটা ছাপ থাকছে। তো সেটা হচ্ছে প্রোডাক্টটা। পাশাপাশি পপুলারিটি, ভাইরালিটি, এগুলো কিন্তু বাই প্রোডাক্ট। তো বাই প্রোডাক্টের কথা ভেবে যদি আমরা প্রোডাক্ট তৈরি করি, তাহলে কিন্তু প্রোডাক্টটা এফেক্টেড হতে থাকবে। ওই যেটা বললাম, তাহলে ওই ভাইরালি হবে, কিন্তু সেটা শেলফ লাইফ কতটা হবে সেটা একটা প্রশ্নের জায়গা থেকে যায়। তো এটা ডেফিনেটলি আমার মনে হয় যে একটু মাথায় রাখা দরকার, যে হ্যাঁ ওটা নিয়ে এখন যেহেতু দ্যাটস লাইক দ্য মানে নিড অফ দ্য আওয়ার, অনেকের মনে হচ্ছে যে এটা মিশে যাচ্ছে ব্যাপারটা। তো সেটা এবার হ্যাঁ, মানে সেটার প্রতিও ভাবনা, কিন্তু মেইন ফোকাস কিন্তু অবভিয়াসলি কাজটাতে থাকা দরকার, যে মানে কাজটা যেটা আমি করছি সেটা যেন, মানে ইমিডিয়েটলি যে কাজটা করছি সেটা যেন আমি যতটা পারি ততটা ভালোভাবে করতে পারি। তো এই প্র্যাকটিসের কথা যখন হলো, আমি জাস্ট তোমার সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতেই দেখেছি, জাস্ট যখন শিলাজিৎদার কনসার্টটার আগে তুমি প্র্যাকটিসের অনেকটা টাইম পেয়েছিলে স্টেজ রিহার্সালের জন্য, যেটা তুমি বলে সাধারণত পাওয়া যায় না বা সেই টিমটা থাকে না, সেটা কীরকম ছিল সেই এক্সপিরিয়েন্স? হ্যাঁ, শিলাজিৎদার এই যে কনসার্টটি হলো শিলাজিৎ 60, এটিও যেমন তারার মতো জ্বলবো কনসার্টটা যে রকম জায়গা থেকে তৈরি, এটাও সিমিলার একটা ভাবনা থেকেই শিলাজিৎদা করেছেন, যে ইউজুয়ালি যে গানগুলো করা হয় না সেটা করা, এবং তাছাড়াও বিভিন্ন মিউজিক্যাল বন্ধুবান্ধবদেরকে নিয়ে সর্ট অফ আ বিগ গ্র্যান্ড সেলিব্রেশন অন স্টেজ। তো হ্যাঁ, এই শোটার জন্য আমরা বিশেষ করে সাউন্ড চেক করার, মানে স্পেশালি স্টেজ রিহার্সাল করার আমরা টাইম পেয়েছি। সেটার জন্য মানে শিলাজিৎদাও মানে খুবই চার্জ নিয়ে এই জিনিসটা করেছে, যাতে এবার দেখো, একটা তো প্রোডাকশন, মানে স্টেজ শো এমনই একটা জিনিস যে আমরা কিন্তু মানে যারা পারফর্মার, আমরা চেষ্টা করি প্রত্যেকটা শোতেই এমনভাবে পারফরমেন্স করার যাতে দর্শক এমন একটা এক্সপিরিয়েন্স পায় যে যেটা সে বহুদিন মনে রাখবে, যেটা সে ভুলবে না। মানে সো এটা লাইভ কনসার্টের ধর্ম। মানে আমরা যারা পারফর্মার, আমরা সবাই চাই যে এমন একটা কিছু পারফর্ম করতে বা এমন একটা কিছু প্রডিউস করতে যেটা মানুষের মধ্যে বহুদিন থেকে যাবে। মানে এবার ইন্টারন্যাশনালিও তাই, মানে এটা সারা পৃথিবীতেই তাই। যেমন ধরো কোল্ডপ্লের কনসার্ট নিয়ে যে এত ক্রেজ, কারণ মানুষ জানে যে কোল্ডপ্লের কনসার্ট যে একবার দেখে সে সারা জীবন মনে থাকবে, সেটা এমন জিনিস হয় সেখানে। তো এবার আমাদের এখানে তো আর স্কেলটা অতটাও বড় নয়, কিন্তু আমাদের এখানে যতটা স্কেল আছে সেই পুরো ব্যাপারটাকে ইউটিলাইজ করে আমরা সবসময় চেষ্টা করবো যে এমন একটা কিছু প্রেজেন্ট করার যেটা মানুষ মনে রাখবে। তো এটা আমাদের পারফর্মারদের বেসিক ইনস্টিংক্টটাই এটা, যে উই উড ওয়ান্ট টু বি রিমেম্বার্ড, উই উড ওয়ান্ট আওয়ার, মানে আমাদের থেকেও বেশি আমাদের পারফরমেন্সটা রিমেম্বার থাকার। এখনো অবধি বেস্ট পারফরমেন্স, প্রচুর পারফরমেন্স করেছেন দেশে বিদেশে সব জায়গায়। যদি টপ 2 সিলেক্ট করতে বলি তাহলে কোনটা, জানি খুব টাফ, বাট স্টিল তবুও বলছি আর কি। না, এটা খুবই কঠিন বলা, কারণ সত্যি বলতে কি আমরা যখন স্টেজে পারফর্ম করি আমরা যে এক্স্যাক্টলি বুঝতে পারি তা ততটা
নয়, এবং মানে কোন পারফরমেন্সটা বেটার কোনটা সেটা দর্শক অ্যাকচুয়ালি বেস্ট বলতে পারবে, তা আমাদের পক্ষে বলা খুব ডিফিকাল্ট। তবে হ্যাঁ, মানে এই শেষ দুটো কনসার্টই আমি পার্সোনালি খুব এনজয় করেছি। আর আমি অ্যাকচুয়ালি স্টেজটাকে খুব এনজয় করি। মানে আমি ছোটোবেলায় আমি যে স্কুলে পড়তাম, ধরো পাঠভবনে পড়তাম, আমি পাঠভবনে বরাবরই পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসকে খুব মানে স্ট্রেস দেওয়া হতো। তো আমি থিয়েটার করতাম ছোটোবেলায় স্কুলে, এবং স্কুলে গান বাজনাও করেছি। তো স্টেজটা আমার ছোটোবেলা থেকেই খুব একটা প্রিয় জায়গা। তো এখনও, এবং তারপরে ধরো আমরা ইন্সপায়ার্ড হয়েছি প্রচুর বিদেশি কনসার্টস যেখানে আমরা স্ল্যাশকে দেখেছি স্টেজে আগুন জ্বালিয়ে দিতে, ফ্রেডি মার্কারিকে দেখেছি স্টেজে, আমরা ডিপ পার্পল দেখেছি, তারপর পরবর্তীকালে ব্রায়ান অ্যাডামসকে তো বম্বেতে দেখলাম, আবার যাব সামনে দেখতে। সো তো এই ইনফ্লুয়েন্সেসগুলো রয়েছে বলে আমরা পারফরমেন্স, এবার দেখো প্রত্যেকটাই দিয়েই বলা খুব মুশকিল, কিন্তু আমি পার্সোনালি প্রত্যেকটা পারফরমেন্সই খুব এনজয় করি। মানে প্রত্যেকটা পারফরমেন্সেই আমি এমন একটা কিছু খুঁজে বের করার চেষ্টা করি অন স্টেজ যেটাকে আমি খুব এনজয় করব। সো এটা বলা খুব মুশকিল যে কোনটা ফেভারিট কনসার্ট। তবে একটা কথা বলতে পারি যে ইউজুয়ালি কোনো গান প্রথমবার যখন আমরা করি ওইটা ইউজুয়ালি ফেভারিট হয় না, কারণ একটু ব্যাপার থাকে। একটা গান দীর্ঘদিন করতে করতে কনফিডেন্স যত চলে আসছে তত পারফরমেন্স বেটার হচ্ছে। তো এটাতে যেন বলা খুব মুশকিল। তো তবুও যদি বলতে হয়, হ্যাঁ রিসেন্ট কনসার্টসের মধ্যে তারার মতো জ্বলবো এবং শিলাজিৎ 60 দুটোই সত্যি মনে রাখার মতো কনসার্ট হয়েছে। এছাড়াও অনুপমদার ভালোবাসা বাকি আছে কনসার্ট করেছিলাম আমরা 2018-তে, ওটা খুব ইন্টারেস্টিং ছিল। এছাড়া আমার একটি নিউ মেটাল ব্যান্ড রয়েছে দ্য প্রফেসর বলে, সেটাতেও আমরা করে থাকি, সেটার কনসার্টসগুলো ইউজুয়ালি খুব মেমোরেবল হয়ে থাকে। তো এটাই বলবো, প্রচুর আছে, এটা আলাদা করে বলা খুব মুশকিল। এই যে একটু আগে তুমি বললে না স্টেজে আগুন জ্বালিয়ে দেওয়ার ব্যাপারটা, যারা তোমাকে দেখেছে লাইভ স্টেজে এবং যারা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় দেখে তারা জানে নবারুণদা কতটা স্টেজে আগুন জ্বালায়। গান বাজনা নিয়ে তো কথা হচ্ছে, এই ফিটনেসটা, এই এনার্জিটা কীভাবে থাকে তোমার সঙ্গে, মানে কীভাবে মেনটেন করো তুমি? দেখো সত্যি বলতে কি, আমি যে প্রচণ্ডভাবে খুব অ্যাথলেটিক কিছু করে থাকি তা না, আমি যে বিশাল এক্সারসাইজ করি বা করি তা না। আমি যোগাটা প্র্যাকটিস করি রেগুলারলি। এটা 2017 থেকে একটা বেসিক যোগা আমি প্র্যাকটিস করি। তার মধ্যে সূর্য নমস্কার থাকে এবং কিছু প্রাণায়াম এবং কিছু আসন থাকে, তো এবং মেডিটেশন। তো এটা হচ্ছে আমার বেসিক্যালি প্রত্যেক দিন শুরু করার আগে একটা নিজস্ব একটা টাইম থাকে যেটার মধ্যে আমি এই যোগার মেডিটেশনটা করি, এবং এটা দিস হ্যাজ বিন মানে কিপিং মি ভেরি হ্যাপি অ্যান্ড কন্টেন্ট টিল নাও। সো এবার আর মেডিটেশন আর যোগা এই দুটো আমি মানে আমার জুনিয়র্স আছে আমি প্রত্যেককেই বলি অ্যাকচুয়ালি, যেটা প্রথমেই বললাম না, যে মানে আমাদের মনটাকে অ্যাকচুয়ালি তাজা রাখা খুব প্রয়োজন। আমরা যারা ক্রিয়েট করি, আমরা যারা মিউজিশিয়ানস বা আর্টিস্টস, মনটাকে তাজা রাখা ভীষণ প্রয়োজন। আর চারিপাশে কিন্তু এমন এমন জিনিস ওত পেতে বসে আছে যেগুলো তোমার মনটাকে ঘেঁটে দেওয়ার জন্য ওয়েট করছে। তাই জন্য ওই রিফ্রেশ বাটনটা থাকা নিজের হাতে, এটা খুব প্রয়োজন। মানে বাইরের জগৎটাকে তো আমি কন্ট্রোল করতে পারবো না, কিন্তু নিজেকে আমি রিফ্রেশ যত করতে পারবো তত কিন্তু আমার এই ক্রিয়েট করতে সুবিধা হবে। তো যোগা আর মেডিটেশন কিন্তু এই রিফ্রেশ বাটনটা তৈরি করতে হেল্প করে। এটা ইনিশিয়াল ডেজে আমি অতটা বুঝতে পারিনি, বাট এই প্র্যাকটিসের মধ্যে থাকতে থাকতে এখন আমি বুঝতে পারি যে মেডিটেশন আর যোগা কিন্তু মানে খুবই, মানে এটা স্পেশালি পারফর্মার্সদের জন্য ইটস এ ভেরি নেসেসারি প্র্যাকটিস। এটা আমিও শিখলাম, আপাতত আমি চেষ্টা করবো। আমি শুরুতেই তো পারবো না ডেফিনেটলি, বাট করার ডেফিনেটলি চেষ্টা করবো। যা হয় টাইট শিডিউলের মধ্যে একটু সময়টা বের করতে হবে, এটাই হচ্ছে বিষয়। পেছনে এবার এই বিষয়টাই আসি, নবারুণদাকে আমরা গান বাজনায় দেখি মানুষটা প্রচণ্ড বই প্রেমী, যেটা আমি সত্যিই জানতাম না, ঘরে না আসলে জানতেও পারতাম না। এই ব্যাপারটা একটু বলো না, কবে থেকে এই বইয়ের পোকাটা হলে এবং এত সুন্দর কালেকশন? দেখো আমার বাড়িতে সকলেই খুব বই পড়ে, মানে বরাবরই। আমি ছোটোবেলা থেকে আমার ঠাকুমা, দাদু, বাবা, আমি কাউকে কখনো বই ছাড়া দেখিনি, মানে তারা সবসময় বই পড়ে। তারা সবসময়, আমার ঠাকুমার একটি স্কুল ছিল, আমার বাবা সেই স্কুলের এখন প্রিন্সিপাল বেসিক্যালি। তো বাড়িতে একটা পড়াশোনার অ্যাটমসফিয়ার, পড়াশোনা গান বাজনার অ্যাটমসফিয়ার কিন্তু আমার বাড়িতে বরাবরই ছিল। তো তাই জন্য এই বইয়ের নেশা আমার ছোটোবেলা থেকেই। মানে আর আমি যেটা বললাম পাঠভবনে পড়তাম, তো আমাদের পাঠভবনে এই গল্পের বই পড়াটাকেও খুব এনকারেজ করা হতো। ছোটোবেলা থেকে আমাদের পুজোর ছুটির আগে বলে দেওয়া হতো এই 5টা গল্পের বই তোমরা পড়বে, সেই নিয়ে তারপর আলোচনা হতো। তো আর পাঠভবনে দেখো সত্যজিৎ রায় নিয়ে খুব কালচার হতো আমাদের, কারণ পাঠভবনের সঙ্গে সত্যজিৎ রায়ের একটা কানেকশন রয়েছে। সত্যজিৎ রায় পাঠভবনের প্রথম গার্জিয়ানদের মধ্যে একজন, এবং পাঠভবনের যে লোগোটা সেটা সত্যজিৎ রায়ের আঁকা, তো মশাল যেটা পাঠভবনের। তো ফেলুদা, প্রফেসর শঙ্কু, এগুলো তো ছোটোবেলা থেকেই মানে আমাদের মানে ডিএনএর মধ্যে ঢুকে গেছে আর কি।
তো তারপরে এবার মানে বই পড়ার অভ্যেসটা আমার রয়েছে, তবে যদিও ইদানিং লাস্ট কয়েক বছরে একটু কমে গেছে অভ্যেসটা, কারণ সত্যি বলতে কি বিভিন্ন কাজের চাপে, এবং আগে কি করতো শুধু বই ছিল, এখন আরও অনেক কিছু বেড়েছে, এখন পডকাস্ট এসছে, এখন ওয়েব সিরিজ এসছে, তো এখন যে সময়টায় হয়তো আগে আমি শুধু বই পড়তাম সে সময় এখন আমি পডকাস্টও শুনে থাকি, ইয়ে করি, বইও পড়ি। তো বিভিন্ন ধরনের বই পড়ি আমি, মানে ফিকশন, নন ফিকশন, তার মধ্যে থ্রিলার, হরর একটু বেশি, তো এগুলো বিভিন্ন ধরনেরই পড়ি। তো হ্যাঁ, মানে বইয়ের অভ্যাসটা আমাদের ফ্যামিলিতে অ্যাকচুয়ালি সবারই রয়েছে। তো এই থ্রিলার, হরর সমস্ত কিছু বলতে গিয়ে এটা মাথায় হলো এসকের একটা দুর্দান্ত প্রজেক্ট সামনেই আসছে, যেখানে এখানে অন্ধকার, সেখানেও তো প্রজেক্টটা ওই রকমই, সেটার কাজবাজ কীরকম চলছে? হ্যাঁ, এখানে অন্ধকারের কাজ চলছে এখন, অ্যাজ উই স্পিক চলছে। এই ছবিতে 3টি গান রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড স্কোর রয়েছে। খুবই ইউনিক একটা ছবি। পুরো ছবিটাই অলমোস্ট একটি বাড়ির মধ্যে ঘটছে এবং দুজন মেইন ক্যারেক্টার, দুই বন্ধু, তাদের মধ্যে কনভারসেশনের মধ্যে দিয়ে পুরো গল্পটা। তো একজন পরমব্রতদা আর একজন ঋত্বিকদা। তো এটা এটি পরমব্রতদার ডিরেকশন। তো পরমব্রতদার সঙ্গে আমার লাস্ট বেশ কিছু বছর ধরে পর কাজ হচ্ছে, এবং আমি খুব থ্যাঙ্কফুল, কারণ পরমব্রতদার কাজগুলোর মধ্যে একটা আলাদা এজ থাকে একটা, এবং আমাদের ওয়েভলেংথটা কোথাও একটা গিয়ে মেলে। মানে পরমব্রতদাও খুবই একটা মডার্ন আউটলুক থেকে আর কি ছবি তৈরি করে, এবং আমি যে ধরনের মিউজিক শুনি বা যে ধরনের মিউজিক ব্যাকগ্রাউন্ডস করে পছন্দ করি সেগুলো পরমব্রতদার ছবিতে অ্যাপ্লাই করতে পারি, তাই জন্য সেটা বেশ এক্সাইটিং একটা ব্যাপার। এবং এটা, হ্যাঁ, হরর থ্রিলার নিয়ে আরেকটা কথাও বলি যে এটা কিন্তু লাস্ট 1 বছরে আই থিঙ্ক দিস ইজ দ্য 5th হরর দ্যাট আই এম ডুইং। আমার পর কিন্তু হররের কাজ চলছে। পর্ণশবরীর সাপ দিয়ে গত বছর শুরু হয়েছিল, এটা গত বছর পুজোয় রিলিজ করেছিল, পুজোর পরে রিলিজ করেছিল পর্ণশবরীর সাপ। তারপরেই ভূতপরি হয়। ভূতপরি যদিও হরর ঠিক নয়, কিন্তু এটা ঘোস্ট স্টোরি, ইটস এ ঘোস্ট স্টোরি, হরর এলিমেন্টস ছিল ছবিটাতে। তারপরে নিকশ ছায়া হলো যেটা রিসেন্টলি রিলিজ করেছে। এখানে অন্ধকারের কাজ চলছে এখন। এছাড়াও আরেকটির কাজ আমার এখন চলছে, বিষহরি বলে একটি ওয়েব সিরিজ। বিষহরির মধ্যেও কিন্তু হরর এলিমেন্টস রয়েছে, এটাও একটি হরর থ্রিলার বলা যেতে পারে আর কি। মানে আপকামিং শিডিউলে কি আছে সেটা মোটামুটি আমরা জেনে নিলাম। হ্যাঁ, মোটামুটি এগুলোই রয়েছে। এছাড়াও চলছে একটি ছবির কাজ আমার, পক্ষীরাজের ডিম। এটা ভীষণই স্পেশাল একটি ছবি, কারণ মানে আমাকে যারা চেনে সকলে জানে যে আমার প্রথম ফিচার ফিল্মের মিউজিক ডিরেকশন ছিল রেইনবো জেলি, যেটা সৌকর্যর ছবি ছিল। তো পক্ষীরাজের ডিম রেইনবো জেলির সিকুয়েল বেসিক্যালি। তো এটার এখন ব্যাকগ্রাউন্ড স্কোর, এই জাস্ট ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ শেষ হলো এটা। তো এই ছবিটাও খুব শিগগিরই আসতে চলেছে আশা করি। আর এছাড়াও ভূতপরি রিসেন্টলি গোয়াতে ফিল্ম ফেস্টিভ্যালে চলছে। হ্যাঁ, যদি বলে একটি শর্ট ফিল্ম করেছিলাম, ইফও বিভিন্ন ফেস্টিভ্যালসে সিলেক্টেড হচ্ছে। মানে কেরিয়ারের পিক পয়েন্টে থেকেও মানুষটা কতটা গ্রাউন্ডেড, হাম্বল, সেটা সত্যি সামনে না থাকলে বোঝা যায় না। নবরুণদা, একদম মানে প্রায় শেষের দিকে চলে এসেছি, কিন্তু তোমার গান না গাইয়ে তো ছাড়বো না। আমরা প্রচুর বাজাতেই শুনেছি, কিন্তু মানুষটা ভীষণ ভালো গায়। একটা যে কোনো তোমার পছন্দের একটু টুক করে হবে? খুবই রিসেন্টলি আমার একটি গান রিলিজ করেছে, ইনফ্যাক্ট এটা গতকালই আমি শেয়ার করলাম, বিপ্লবেরই একটা ছোট অংশ তাহলে শোনাই। যদি না বুঝেছ চাঁদ, ব্যথা বুঝবে না তবে, আগে ভালোবাসা বোঝো, পরে বিপ্লব হবে। যদি না খুঁজেছ মন, দেহ বুঝবে না তবে, আগে ভালোবাসা বোঝো, পরে বিপ্লব হবে। তোমার শরীরে সড়কের সাদা দাগে মিশে গেছে দাগ, ধুয়ে গেছে অনুরাগে। তোমার শরীরে সড়কের সাদা দাগে মিশে গেছে দাগ, ধুয়ে গেছে অনুরাগে। আর ধান খেতে আসে, ধান খেতে যত পাখি, তাদের ডানাতে আমরাই যেন থাকি। যদি না বুঝেছ,
যদি না বুঝেছ প্রেম, ব্যথা বুঝবে না তবে। আগে ভালোবাসা বোঝো, পরে বিপ্লব হবে। যদি না খুঁজেছ মন, দেহ বুঝবে না তবে। আগে ভালোবাসা বোঝো, পরে বিপ্লব হবে।